বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। যুক্তরাষ্ট্রের বিগ বিউটিফুল বিল। মার্কিন স্থানীয় সময় 4 জুলাই বিকেলে এই বিলে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের প্রস্তাবিত এই বিলে আপত্তি ছিল রিপাবলিকান পার্টির সদস্যদেরই। ওয়ান বিগ বিউটিফুল বিল উত্থাপনের পর এ নিয়ে প্রথম বিরোধে জড়ান ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। গত 3 জুলাই প্রতিনিধি পরিষদে এই বিলটি মাত্র 4 ভোটের ব্যবধানে 218-214 ভোটে পাশ হয়। এর আগে গত 1 জুলাই সিনেটে বিলটি পাশ হয় আরও নাটকীয়ভাবে। পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়ায় রিপাবলিকান সিনেটর এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে টাই ব্রেকিং ভোট দিতে হয়, যা বিলটির ভাগ্য নির্ধারণ করে দেয়। পরে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন তড়িঘড়ি করে বিলটিতে সই করেন, যা এখন হোয়াইট হাউসে পাঠানো হয়েছে। বিলটি নিয়ে ট্রাম্পের নিজ দলেও ছিল প্রবল বিরোধিতা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিস অনুমান করেছিল এই বিলটি কার্যকর হলে আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রের ঘাটতি আরও $3.3 ট্রিলিয়ন বেড়ে যেতে পারে। শুধু তাই নয়, এতে লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে পারেন। যদিও হোয়াইট হাউস এই তথ্য স্বীকার করে না। শেষ পর্যন্ত বিলটি পাশ হওয়ায় রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলুন দেখে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বহুল আলোচিত ওয়ান বিগ বিউটিফুল বিলে কি আছে। 2017 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে ট্যাক্স কাটস অ্যান্ড জবস অ্যাক্ট নামের একটি আইন পাশ করেছিলেন। তিনি বলেছিলেন এই কর কর্তন দেশের অর্থনীতি দ্রুত বাড়াবে, কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন এই আইন থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে ধনী আমেরিকানরা। এই কর কমানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। এখন নতুন বাজেট বিলের মাধ্যমে এই কর ছাড়গুলোকে স্থায়ী করার পরিকল্পনা করা হয়েছে। এই বিল পাশ হলে 2028 সাল পর্যন্ত সাধারণ ব্যক্তিদের জন্য কর ছাড়ের পরিমাণ $1000, পরিবার প্রধানদের জন্য $1500 ও বিবাহিত দম্পতিদের জন্য $2000 হবে। ট্রাম্পের বাজেট বিলে মেডিকেড সংস্কারে বড় পরিবর্তন আনা হয়েছে। এতে লক্ষ লক্ষ নিম্ন আয়ের ও প্রতিবন্ধী আমেরিকান ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে। নতুন আইনে প্রতিবন্ধী নন এমন নিঃসন্তান প্রাপ্তবয়স্কদের মাসে অন্তত 80 ঘন্টা কাজ করতে বা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত থাকতে হবে। আগে যেখানে বছরে একবার মেডিকেডে নথিভুক্ত হতে হতো, এখন তা 6 মাস অন্তর করতে হবে। বাড়ছে আয় ও বসবাস যাচাইয়ের প্রক্রিয়াও। এছাড়া রাজ্যগুলো যে কর আদায় করে মেডিকেড খাতে খরচ করত তা 2032 সালের মধ্যে 6% থেকে কমিয়ে 3.5% করা হবে। এতে গ্রামীণ হাসপাতালগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সিনেট বাধ্য হয়ে এই খাতে $50 বিলিয়ন অতিরিক্ত তহবিল যোগ করে। সিনেট সংস্করণে আরো কঠোর শর্ত হলো 15 বছর বা তার বেশি বয়সী সন্তান থাকলেও সুস্থ প্রাপ্তবয়স্কদের কাজের আওতায় আনা হবে। নতুন নিয়ম মানতে না পারলে অনেকেই চিকিৎসা সুবিধা হারাবেন। কংগ্রেসনাল বাজেট অফিসের অনুমান, এসব পরিবর্তনের কারণে আগামী দশকে প্রায় 1,60,00,000 মানুষ স্বাস্থ্য সুবিধা হারাতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন অবসরপ্রাপ্ত ও প্রতিবন্ধী আমেরিকানরা যে মাসিক সামাজিক নিরাপত্তা আয় পান তার উপর আর কোনো কর রাখবেন না। কিন্তু নতুন বাজেট বিলে সেই কর পুরোপুরি তুলে দেওয়া হয়নি। তবে নতুন বিলে বলা হয়েছে 65 বছরের বেশি বয়সীদের জন্য কিছুটা ছাড় দেওয়া হবে। 2025 থেকে 2028 সাল পর্যন্ত তারা বছরে $4000 পর্যন্ত কর কম দিতে পারবেন। আর সিনেট রিপাবলিকানরা আরও ছাড় দিয়েছেন। তারা প্রস্তাব করেছেন যাদের বার্ষিক আয় $75,000 কম তারা $6000 পর্যন্ত কর ছাড় পাবেন। এই সুবিধা মূলত বয়স্কদের জন্য। স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স বা সালটে কতটা কর ছাড় দেওয়া হবে তা বিলের অন্যতম বিতর্কিত বিষয়। অনেক মার্কিনকে ফেডারেল ট্যাক্সের পাশাপাশি নিজ নিজ অঙ্গরাজ্য ও স্থানীয় ট্যাক্সও দিতে হয়। ডেমোক্র্যাট শাসিত অঙ্গরাজ্যগুলোর কয়েকজন রিপাবলিকান প্রতিনিধি সালটে কর ছাড়ের সীমা $10,000 থেকে বাড়িয়ে $40,000 না করা পর্যন্ত বিলে নিজেদের সমর্থন দেননি। প্রতিনিধি পরিষদে এই দাবি মানা হলেও সিনেটের রিপাবলিকানরা জানিয়েছেন এটি সাময়িক ব্যবস্থা।
সিনেটের পদক্ষেপ অনুযায়ী 2028 সাল পর্যন্ত সাল্টে ছাড়ের সর্বোচ্চ সীমা $40,000 থাকবে। যুক্তরাষ্ট্রের বাজেট বিলে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্নাপে বড় পরিবর্তন আনা হয়েছে, যা বর্তমানে 4 কোটির বেশি নিম্ন আয়ের আমেরিকানরা ব্যবহার করে। এখন থেকে এই প্রোগ্রামে রাজ্যগুলোকেও অর্থায়নে অংশ নিতে হবে, যা এতদিন ছিল সম্পূর্ণ ফেডারেল সরকারের দায়িত্বে। যেসব রাজ্যে ত্রুটি পরিশোধের হার 6% নিচে, তারা আগের মতোই পূর্ণ অর্থায়ন পাবে, কিন্তু যেসব রাজ্যে ত্রুটি পরিশোধের হার বেশি, তাদেরকে এখন স্নাপ খরচের 5% থেকে 15% পর্যন্ত নিজ খরচে বহন করতে হতে পারে। এতে প্রায় 80 লাখ মানুষ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 2028 সাল থেকে এই পরিবর্তন কার্যকর হবে। এছাড়া যাদের পরিবারে কেউ নির্ভরশীল নেই, তেমন স্নাপ গ্রহীতাদের মাসে নির্দিষ্ট সময় কাজ বা স্বেচ্ছাসেবা করতে হবে। এই বিলের আওতায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও সীমান্ত নিরাপত্তায় বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সামরিক খাতে $150 বিলিয়ন বাড়ানো হচ্ছে, যার বেশিরভাগই ব্যয় করা হবে জাহাজ নির্মাণ আর ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পে। এছাড়া অভিবাসন আইন কার্যকর করতে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট ICE কে দেওয়া হচ্ছে অতিরিক্ত $100 বিলিয়ন। এই অর্থ 2029 সাল পর্যন্ত ধাপে ধাপে ব্যবহৃত হবে, যাতে অবৈধ অভিবাসীদের আটক রাখার ক্ষমতা দ্বিগুণ করা যায় এবং নতুন এজেন্ট নিয়োগ দেওয়া যায়। এই বরাদ্দের ফলে 2024 সালে যেখানে ICE এর বাজেট ছিল $8 বিলিয়ন, এখন সংস্থাটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থায় পরিণত হচ্ছে। নতুন বাজেট আইনে টিপস ও ওভারটাইম আয়ের উপর কোনো কর থাকবে না, তবে এই সুবিধা ধীরে ধীরে কমে যাবে যাদের বার্ষিক আয় $1.5 লাখ বেশি তাদের জন্য। এই কর ছাড় 2028 সালে শেষ হবে। একই সঙ্গে শিশু কর ক্রেডিট স্থায়ীভাবে বাড়িয়ে $2,200 করা হচ্ছে, যদিও এটি হোয়াইট হাউসের প্রস্তাবের চেয়ে $300 কম। এছাড়া ঋণের সীমা $5 ট্রিলিয়ন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে, যাতে সরকার আগের অনুমোদিত কর্মসূচিগুলোর অর্থ প্রদান অব্যাহত রাখতে পারে। জো বাইডেন প্রেসিডেন্ট থাকার সময় পরিবেশ বান্ধব যানবাহন ও প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে যে কর সুবিধা চালু হয়েছিল, ট্রাম্পের নতুন বিলে তার অনেকটাই তুলে নেওয়া হচ্ছে। বৈদ্যুতিক গাড়ির কর ছাড় এবছরই শেষ হবে। বাড়িঘরের উন্নয়নে পরিবেশ বান্ধব বা বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি কিনতে যে ভর্তুকি পাওয়া যেত, তাও বাদ দেওয়া হচ্ছে। বিলে শুরুতে উইন্ড ও সোলার প্রজেক্টের উপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাব ছিল, কিন্তু শেষ মুহূর্তে সিনেট সদস্যরা তা বাতিল করছেন। যেসব কোম্পানি 2025 সালে নির্মাণ শুরু করবে, তারা পূর্ণ কর ছাড় পাবে। 2026 সালে শুরু করলে 60%, 2027 সালে 20% এবং 2028 সালে কর ছাড় সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। হাউজের সংস্করণে এই কর ছাড় দ্রুত বন্ধ করার প্রস্তাব রয়েছে। মার্কিন কংগ্রেসে বিগ বিউটিফুল বিল পাশ হওয়ায় বেশ ফুরফুরে মেজাজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে দেওয়া কর ছাড় নিয়ে দুশ্চিন্তাও আছে, যেখানে সংকটের চেয়ে বড় কারণ হতে পারে বিপুল ঋণের বোঝা। প্রতি বছর আয়ের তুলনায় বেশি খরচ হওয়ায় সেই ঘাটতি মেটাতে ঋণ নিতে হয় যুক্তরাষ্ট্র সরকারকে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে $37 ট্রিলিয়ন ঋণ রয়েছে সরকারের। 1 বছরের মধ্যে এর সঙ্গে যুক্ত হতে পারে আরও $3 ট্রিলিয়ন। বছর ব্যবধানে প্রায় 8% ঋণ বৃদ্ধির সংখ্যা থেকে মুক্ত নন দেশটির বাসিন্দারাও। সম্ভাব্য এই ঋণের জন্য সবচেয়ে বেশি দায়ী হতে পারে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, যা নিয়ে ইলন মাস্কের সঙ্গে দ্বন্দ্বের সূচনা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের। বিভিন্ন দেশের পণ্যে শুল্ক বৃদ্ধির ফলে অর্থনৈতিক চাপে আছেন মার্কিনিরা। এর থেকে রেহাই দিতে ফেডারেল রিজার্ভকে সুদ হার কমানোর চাপ দিলেও তাতে ইতিবাচক সাড়া পাননি মার্কিন প্রেসিডেন্ট। ঠিক এমন সময় মার্কিনীদের স্বস্তির বার্তা দিতেই হয়তো নানা খাতে কর ছাড়ের সুযোগ দিয়ে বিগ বিউটিফুল বিল করেছেন ট্রাম্প। তবে ভোটারদের স্বস্তি দিতে গিয়ে নতুন করে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছেন কিনা, সেটাই এখন ভাবাচ্ছে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের। ট্রাম্পের এই পরিকল্পনা অবশ্য সমালোচনার মুখে পড়ে প্রস্তাবনার শুরুতেই। প্রথম বাদ সাধেন 2024-এর প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে তারই ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। বিগ বিউটিফুল বিলকে জঘন্য পরিকল্পনা হিসেবে অভিহিত করেন তিনি। রিপাবলিকানদের মধ্যেও বিগ বিউটিফুল বিল নিয়ে দেখা দেয় মতবিরোধ। ইলন মাস্কের পক্ষেই মত দিয়েছেন বেশিরভাগ কংগ্রেসম্যান।
হাউস অব রিপ্রেজেন্টেটিভস মাত্র 1 ভোটের ব্যবধানে পাশ হয় সেটি। সিনেটের পাশের ক্ষেত্রেও পোহাতে হয়েছে বেগ। সম্প্রতি ডলারের মান কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রকে ঋণ দিতে বিনিয়োগকারীদের বেশি সুদ চাওয়ার মাধ্যমে সেই আশঙ্কাগুলোই সামনে আসছে। চলতি বছরের শুরু থেকে ডলারের মান পাউন্ডের বিপরীতে 10% এবং ইউরোর বিপরীতে 15% কমেছে। মোটের উপর যুক্তরাষ্ট্রের ঋণের সুদের হার স্থির থাকলেও স্বল্পমেয়াদী ঋণের চেয়ে দীর্ঘমেয়াদী ঋণের উপর বেশি সুদ দিতে হচ্ছে, যাকে ইয়েল্ড কার্ভ বলা হয়। এই ব্যবধান থেকে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ঋণ নেওয়া দীর্ঘমেয়াদে কতটা টেকসই হবে তা নিয়ে বেড়েছে সন্দেহ। এমনটা ঘটার পেছনেও শক্ত কারণ রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের তুলনায় সুদের হার তুলনামূলকভাবে ধীরে কমিয়েছে যুক্তরাষ্ট্র, যা সাধারণত ডলারকে আরও শক্তিশালী করার কথা, কারণ এতে বিনিয়োগকারীরা ব্যাংকে টাকা রাখলে বেশি সুদ পাবে। বিশ্বের বৃহত্তম হেজ ফান্ডের প্রতিষ্ঠাতা রে ডালিও মনে করেন, যুক্তরাষ্ট্রের ঋণ নেওয়া এখন সংকটময় মোড়ে রয়েছে। যদি এভাবে চলতে থাকে তাহলে যুক্তরাষ্ট্রকে শীঘ্রই ঋণ ও সুদের জন্য বছরে $10 ট্রিলিয়ন ব্যয় করতে হবে। তিনি বলেন, আমি বিশ্বাস করি মার্কিন সরকারের আর্থিক অবস্থা এখন সংকটে। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তবে ঋণের বোঝা এত বাড়বে যে বড় ধরনের বিপর্যয় ছাড়া তা সামাল দেওয়া যাবে না। প্রথম বিকল্প হলো সরকারের ব্যয় ব্যাপকভাবে কমিয়ে আনা অথবা কর বাড়ানো বা দুইটাই করা। রে ডালিও মনে করেন, বর্তমানে 6% যে বাজেট ঘাটতি আছে তা দ্রুত 3% করার মাধ্যমে ভবিষ্যতের সমস্যাগুলো এড়ানো যেতে পারে। ট্রাম্পের নতুন বাজেটে বিল খরচ কিছুটা কমিয়েছে, তবে কর অনেক বেশি কমানোয় বর্তমানে রাজনৈতিক ধারা একদম অন্যদিকে মোড় নিচ্ছে। দ্বিতীয়ত, আগের সংকটের মতো যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংক বেশি টাকা ছাপিয়ে সেটি সরকারি ঋণ নিয়ে ব্যবহার করতে পারে। এমনটা আমরা দেখেছিলাম 2008 সালের অর্থনৈতিক মন্দার পর। তবে এতে মুদ্রাস্ফীতি ও বৈষম্য বেড়ে যেতে পারে, কারণ বাড়ি ও শেয়ারের মতো সম্পদের মালিকরা শ্রমজীবীদের চেয়ে অনেক বেশি লাভবান হবেন। তৃতীয় বিকল্প হলো ঋণ পরিশোধ করতে অক্ষম বা অস্বীকৃতি, অর্থাৎ দেয়া যাবে না বা দেব না। যেহেতু মার্কিন ট্রেজারির মর্যাদা বিশ্ব আর্থিক ব্যবস্থার মেরুদণ্ড, এই ধরনের ঘটনা 2008 সালের অর্থনৈতিক মন্দার তুলনায় অনেক বড় ধাক্কা হবে। ইউক্রেন ইস্যুতে প্রথমবারের মতো খোলাখুলি মস্কোর পক্ষ নিল বেইজিং। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নিতে পারবে না চীন। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিককে এমনটাই জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিষয়টি সম্পর্কে অবগত একজন কর্মকর্তা জানিয়েছেন, এতে যুক্তরাষ্ট্র পুরোপুরি চীনের দিকে মনোযোগ দিতে পারবে, কেননা এই মন্তব্য বেইজিং এর প্রকাশ্য নিরপেক্ষ অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। ওই কর্মকর্তা জানান, 2 জুলাই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে প্রায় 4 ঘন্টার একটি বৈঠকে এই কথোপকথন হয়, যেখানে সাইবার নিরাপত্তা, দুর্লভ খনিজ, বাণিজ্য ভারসাম্যহীনতা, তাইওয়ান ও মধ্যপ্রাচ্য সহ নানা বিষয়ে কঠোর কিন্তু সম্মানজনক আলোচনা হয়। ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ওয়াং ই এর গোপন মন্তব্য ইঙ্গিত দেয় যে চীন ইউক্রেনের দীর্ঘস্থায়ী যুদ্ধকেই পছন্দ করছে, যা যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে কৌশলগত মনোযোগ দিতে বাধা দেবে। সমালোচকরা আগেও আশঙ্কা প্রকাশ করেছিলেন যে চীনের নিরপেক্ষতার দাবি সত্ত্বেও এই সংঘাতে চীনের ভূ রাজনৈতিক স্বার্থ অনেক গভীর। 4 জুলাই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র মাও নিংকে এই বৈঠকের প্রসঙ্গে প্রশ্ন করা হয়, যার খবর প্রথমে সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত হয়। তিনি চীনের 3 বছরব্যাপী যুদ্ধ সংক্রান্ত আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। মাও বলেন, চীন ইউক্রেন ইস্যুর কোনো পক্ষ নয়। ইউক্রেন সংকট নিয়ে চীনের অবস্থান অবজেক্টিভ এবং সুসংগত, তা হলো আলোচনা, যুদ্ধবিরতি ও শান্তি। ইউক্রেন সংকট দীর্ঘ হলে তা কারো জন্যই ভালো নয়। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর ইচ্ছার ভিত্তিতে আমরা একটি রাজনৈতিক সমাধানের জন্য গঠনমূলক ভূমিকা পালন করতে থাকব। যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার সঙ্গে একটি সীমাহীন অংশীদারিত্বের ঘোষণা দেন এবং তখন থেকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। চীন নিজেকে শান্তি স্থাপনের মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরলেও
CNN এর আগেও জানিয়েছে বেইজিং এর জন্য এই সংঘাতের ঝুঁকি অনেক, বিশেষ করে রাশিয়াকে একজন গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে হারানোর আশঙ্কা। চীন রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে, যদিও ইউক্রেন বেশ কয়েকটি চীনা কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে, যারা ড্রোন যন্ত্রাংশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করেছে বলে দাবি তাদের। 4 জুলাই রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে ধোঁয়া দেখা যায়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, তিনি রাশিয়ান গেরান 2 ড্রোনের ধ্বংসাবশেষের ছবি পোস্ট করেছেন, যার একটির গায়ে লেখা ছিল চীনে তৈরি 20 জুন। সিবিহা আরো বলেন, সেই রাতেই রুশ হামলায় ওডেসায় অবস্থিত চীনা কনসুলেট ভবনের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি হলো সবচেয়ে ভালো উদাহরণ পুতিন কিভাবে যুদ্ধ ও সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছেন এবং এতে উত্তর কোরিয়ার সৈন্য, ইরানি অস্ত্র, এমনকি কিছু চীনা প্রস্তুতকারকও জড়িত। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা একে অপরের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িত। এবছর চীনা নাগরিকদের ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করার অভিযোগও উঠেছে, তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে এবং আগের মতো আবারও জানিয়েছে চীনের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা কোনো পক্ষের সামরিক কার্যক্রমে অংশ না নেয়। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। এক বিবৃতিতে ফিলিস্তিনি এই সশস্ত্র গোষ্ঠী আরও জানিয়েছে তারা তাৎক্ষণিকভাবে একটি নতুন আলোচনায় প্রবেশে আন্তরিকভাবে প্রস্তুত। 4 জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী সপ্তাহেই গাজা যুদ্ধবিরতির একটি চুক্তি হতে পারে। ইতিবাচক মনোভাব দেখিয়েছে হামাস, এটি একটি ভালো দিক। 1 জুলাই ট্রাম্প বলেছিলেন, গাজায় 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্ত মেনে নিয়েছে ইসরায়েল। এই সময়ে সব পক্ষ স্থায়ী যুদ্ধের অবসানে কাজ করবে। এটি চূড়ান্ত প্রস্তাব। এর চেয়ে ভালো কিছু তারা পাবে না, বরং পরিস্থিতি আরো খারাপ হবে। এই প্রস্তাব অনুযায়ী ধাপে ধাপে 10 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে এবং আরো 18 মরদেহ ফেরত দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। গাজায় এখনো অন্তত 50 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত 20 জন জীবিত বলে ধারণা করা হয়। প্রস্তাবে আরো বলা হয়েছে, জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহযোগিতায় গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানো হবে। যুদ্ধবিরতির বিষয়ে অবগত এক শীর্ষ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানান, হামাস প্রস্তাবের সামগ্রিক কাঠামো মেনে নিয়েছে, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধন চেয়েছে। স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলে আবার সংঘাত শুরু হবে না, সেই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে। শীর্ষ এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, শুধু জাতিসংঘ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানবিক সহায়তা বিতরণের দাবি জানিয়েছে হামাস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর বিতরণ করা ব্যবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ সংশোধন ছিল ইসরায়েলি সেনা প্রত্যাহার। প্রস্তাবে উত্তর ও দক্ষিণ গাজার কিছু এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে, কিন্তু হামাস দাবি করেছে সেনারা মার্চ মাসে যুদ্ধবিরতি ভাঙার আগে যে অবস্থানে ছিল সেখানেই ফিরে যেতে হবে। হামাস আরও একটি গ্যারান্টি চায়, স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল যেন আবার আকাশপথে ও স্থল হামলা শুরু না করে এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে। এই প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধ শেষ করার আলোচনা প্রথম দিন থেকেই শুরু হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সব জিম্মি মুক্তি না পাওয়া পর্যন্ত এবং হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ করা যাবে না। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা সম্পর্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোই তাদের বর্তমান অগ্রাধিকার। 4 জুলাই মস্কো সফরকালে এই কথা বলেন তিনি। 2024 সালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ফিলিস্তিনি সমস্যা সমাধান না করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। তিনি বলেন, আমরা দেখছি ইসরায়েলিরা গাজার বেসামরিক জনগোষ্ঠীকে পিষে ফেলছে। এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয়, অগ্রহণযোগ্য এবং বন্ধ করতে হবে।
ইসরায়েলি সেনাবাহিনী গাজা জুড়ে অভিযান অব্যাহত রেখেছে। এমন সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামাসের আনুষ্ঠানিক সাড়া পাওয়ার অপেক্ষায়। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 138 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রাতের বেলায় দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় শরণার্থী শিবিরে 2টি তাঁবুতে বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে। স্থানীয় নাসের হাসপাতাল এই তথ্য জানিয়েছে। 13 বছর বয়সী মায়ার আলফার তার ভাই মাহমুদের জানাজায় বলেন, যুদ্ধবিরতি আসবে আর আমি আমার ভাইকে হারাবো। অনেক আগেই যুদ্ধবিরতি হওয়া উচিত ছিল, যাতে আমি আমার ভাইকে হারাতাম না। আশরাফ নামে এক নিহতের চাচা আদলার মুয়াম্মার বলেন, আমাদের হৃদয় ভেঙে গেছে। আমরা রক্তপাতের অবসান চাই। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি, তবে তারা বলেছে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে তারা অভিযান চালাচ্ছে। 4 জুলাই বিকেলে ইন্টারন্যাশনাল রেড ক্রস জানায়, দক্ষিণ গাজার রাফার ফিল্ড হাসপাতালে তাদের একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল। এদিকে চিকিৎসাদাতা সংস্থা মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স বা MSF জানিয়েছে, আগের দিন খান ইউনিসে সাহায্যের জন্য অপেক্ষমান লোকদের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালালে তাদের এক সাবেক সহকর্মী নিহত হন। এতে অন্তত 16 জন নিহত হয়েছে বলে নাসের হাসপাতালের টিম জানিয়েছে। MSF এর জরুরি সমন্বয়কারী আইতর জাবাল গোয়েজ কোয়া বলেন, 100 দিনেরও বেশি সময় ধরে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনিদের অনাহারে রাখা হচ্ছে। মানুষ ভেঙে পড়ছে। এই হত্যাযজ্ঞ এখনই থামাতে হবে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, GSF এর সহায়তা কেন্দ্রের আশপাশে অন্তত 509 জন এবং সহায়তা বহরের পাশে আরো 104 জন নিহত হয়েছে। তথ্য যাচাই ও দায়ীদের চিহ্নিত করতে কাজ করছে বলে জানালেও দপ্তরের মুখপাত্র রাবিনা শামদাসানি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী সহায়তা বিতরণ কেন্দ্রে পৌঁছাতে যাওয়া ফিলিস্তিনিদের উপর গুলি ও গোলাবর্ষণ করেছে। এটা পরিষ্কার। GSF এই সংখ্যা ও তথ্যকে ভুলভাবে কলঙ্কিত করার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে এবং বলেছে এই তথ্যগুলো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসেছে, যা বিশ্বাসযোগ্য নয় বলে তারা দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা বেসামরিক হতাহতের অভিযোগ খতিয়ে দেখছে, তবে বহুল প্রচারিত ব্যাপক হতাহতের দাবি মিথ্যা বলে দাবি করেছে তারা। তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস শাখা কার্যালয়ের বাইরে জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকেরা এক বিক্ষোভ করেছে। সেখানে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে চুক্তি করার আহ্বান জানান। সৈকতের ধারে বিশাল একটি ব্যানারে মার্কিন পতাকা ও লিবার্টি ফর অল লেখা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুবি চেন, যিনি ইসরায়েলি আমেরিকান ইটাই চেনের বাবা। ইটাই 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় নিহত হন এবং তার মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, আমি অনুরোধ করছি আপনি যুক্তরাষ্ট্রে যান এবং এমন একটি চুক্তি আনুন যাতে সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনা যায়। একই অনুষ্ঠানে কথা বলেন কিথ সিগেল, যিনি 484 দিন বন্দিদশা কাটানোর পর ফেব্রুয়ারিতে মুক্তি পান। তিনি বলেন, আমার অনেক বন্ধু এখনো বন্দী। একটি পূর্ণাঙ্গ চুক্তি কেবল তাদের মুক্ত করতে পারে এবং মধ্যপ্রাচ্যে একটি ভালো ভবিষ্যৎ গড়তে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় প্রায় 1200 জন নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তখন থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে 57,268 জন নিহত হয়েছে। গাজার নতুন ত্রাণ কার্যক্রম শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই এক মার্কিন নিরাপত্তারক্ষীর মনে নানা প্রশ্ন জাগতে থাকে। তিনি আমাদের 4 নম্বর সাইট বা ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে ধারণকৃত এই ভিডিও ফুটেজ দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে তার সহকর্মীরা ফিরে যেতে থাকা ফিলিস্তিনিদের দিকে গুলি চালাচ্ছে। প্রথমে একটি নজরদারির ওয়াচ টাওয়ার থেকে মেশিন গানের গুলি চলে। এরপর কাছের একজন নিরাপত্তারক্ষীর দিক থেকে 20টির বেশি গুলি ছোড়া হয়। যখন ওই ব্যক্তি ফিলিস্তিনিদের দিকে গুলি চালাচ্ছিল, তখন এক ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে নিশ্চল হয়ে যায়। তারপর পাশে থাকা আরেকজন কন্ট্রাক্টর বললেন, দারুণ, মনে হয় তুমি একজনকে মেরেছো। এরপর তারা হাসতে থাকে। এই সাবেক নিরাপত্তা কর্মী, যিনি নিজের পরিচয় গোপন রাখার অনুরোধ করেছেন, তিনি বলেন, এ বিষয়ে তিনি অভিযোগ করলেও তা উপেক্ষা করা হয়। আমি নেতৃত্ব পর্যায়ে সরাসরি জানাই। তখন ম্যানেজার আমাকে বলেন, তোমার নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই যে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। হয়তো সে হোঁচট খেয়েছে, হয়তো ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেছে। তিনি বলেন, তিনি বেশ কয়েকবার দেখেছেন কন্ট্রাক্টর বা ভাড়াটে প্রহরীরা ফিলিস্তিনিদের দিকে গুলি ছুড়েছে বা আহত করেছে। এর মধ্যে একজন নারীও ছিলেন।
যিনি স্টান গ্রেনেডের আঘাতে অচেতন হয়ে পড়ার পর তাকে একটি গাধার গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, তাদের দলনেতারা গাজাবাসীদের জম্বি বা মৃত মানুষের দল বলে উল্লেখ করত এবং কন্ট্রাক্টরদের জন্য স্পষ্ট কোনো নিয়ম না দিয়ে এমন নির্দেশনা দিত। তোমার সহজাত আত্মরক্ষার অধিকার রয়েছে। যদি কোনো কিছুতে অস্বস্তি লাগে তাহলে গুলি চালাও, পরে প্রশ্ন করো। যদি হুমকি মনে হয় গুলি চালাও, মেরে ফেলো এবং পরে প্রশ্ন করো। এটা সরাসরি উদ্ধৃত। এটি সরাসরি উদ্ধৃত। যদি সাইটে থাকাকালীন কেউ আক্রমণাত্মক হয় তবে তাকে শেষ করে দাও। জিএইচএফ বলছে এসব অভিযোগ মিথ্যা এবং তাদের কোনো বিতরণ কেন্দ্রে কখনোই বেসামরিক জনগণকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি। তবে বিবিসি ভেতরকার একটি প্রতিবেদন দেখেছে যেখানে বলা হয়েছে ত্রাণ বিতরণের 12 দিন সময়ে উল্লেখযোগ্য সংখ্যক গাজাবাসী কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জিএইচএফ এর বক্তব্য যে তাদের সাইটে কেউ আহত হননি বা কারো দিকে গুলি ছোঁড়া হয়নি তা সম্পূর্ণ মিথ্যা এবং তারা এটা জানে। এটা এমন না যে তারা জানতো না বা খেয়াল করেনি। আমি তাদের জানিয়েছি, তারা এটা দেখেছে। ইসরায়েল বলছে এই নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা হামাসকে সাহায্য বন্ধ করতে তৈরি করা হয়েছে, কিন্তু এর ব্যাপক সমালোচনা হচ্ছে কারণ এতে হাজার হাজার মানুষকে সক্রিয় যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে হেঁটে উপচে পড়া ভিড়ের অল্প কয়েকটি সাইটে যেতে বাধ্য করা হচ্ছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থা এবং গাজাবাসীরাও এ ব্যবস্থার নিন্দা জানাচ্ছে। এখন এসব কেন্দ্রের ভেতর থেকেও অবহেলার অভিযোগ উঠছে। লুসি উইলিয়ামসন, বিবিসি নিউজ। The first test of the atomic bomb in the New Mexico desert. 1945 সালের 16 জুলাই যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম পারমাণবিক পরীক্ষা চালান। এত বিপুল পরিমাণ ধ্বংসাত্মক শক্তি আগে কখনো ছাড়া হয়নি। এর 3 সপ্তাহ পর হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের ফেলা দুটি বোমায় 2 লাখেরও বেশি মানুষ নিহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় আর পৃথিবী চিরতরে বদলে যায়। এটাই ছিল পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার প্রথম প্রকৃত সূচনা। 80 বছর পর বর্তমানে বিশ্বের 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। গবেষকদের ধারণা বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা 12,000-এরও বেশি। এই গ্রাফিক্সের এক একটি বিন্দু 10টি পারমাণবিক ওয়ারহেড নির্দেশ করছে, যেগুলো ব্যবহারের জন্য প্রস্তুত, সংরক্ষিত কিংবা গুপ্ত অবস্থায় আছে। তো এই দেশগুলো কিভাবে পারমাণবিক অস্ত্র পেল আর কেনই বা অন্যদের থামানো হচ্ছে? I've been saying for 20 years, maybe longer, that Iran cannot have a nuclear weapon. I've been saying it for a long time. শীতল যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জায়গা নেয়ার পর পারমাণবিক অস্ত্র উন্নয়নের মূল লক্ষ্য হয়ে ওঠে ধ্বংস ক্ষমতা বাড়ানো। So there are 2 types of nuclear bomb. 2 ধরনের পারমাণবিক বোমা আছে। একটি হলো ফিশন বোমা, যেখানে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের পরমাণু ভাঙার পর শক্তি উৎপন্ন হয় যা চেইন রিঅ্যাকশন ঘটাতে পারে। আরেকটা হলো ফিউশন বোমা, যেখানে পরমাণু একত্রিত হয়ে সূর্যের মতো প্রক্রিয়ায় শক্তি ছাড়ে। 1950-এর দশকের শুরু থেকে তৈরি করা বেশিরভাগই ছিল ফিউশন বোমা, যার ধ্বংস ক্ষমতা বহুগুণ বেশি। বিষয়টি মাথায় রেখে মার্কিন প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ার 1953 সালে জাতিসংঘে একটি ভাষণ দেন, যার লক্ষ্য ছিল পারমাণবিক শক্তিকে গবেষণা ও জ্বালানির দিকে পরিচালিত করা। This fission material would be allocated to serve the peaceful pursuits of mankind. পরবর্তী সময়ে এই বক্তৃতা অ্যাটমস ফর পিস উদ্যোগ নামে পরিচিতি পায়। গঠিত হয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হয়ে ওঠে। এবার কেন্দ্রবিন্দুতে আসে একটি নতুন ধারণা, পারস্পরিক নিশ্চিত ধ্বংস। তারা বিশ্বাস করত এটি এতটাই ভয়াবহ আর ভীতিকর যে যুদ্ধক্ষেত্রে আর কখনো ব্যবহার করা সম্ভব হবে না। তাই এটি যুদ্ধ আটকাবে বা নিরস্ত করবে। যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি করে আর চীনকে সহায়তা করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 1960 সাল নাগাদ যুক্তরাষ্ট্র সহ এই 5টি দেশ হয়ে ওঠে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এই সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা থেকে পারমাণবিক বিস্তার ঠেকানোর লক্ষ্যে জাতিসংঘ একটি চুক্তির খসড়া তৈরি করে। চুক্তিটির নাম দেওয়া হয় নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি।
এই চুক্তিতে বলা হয় 1967 সালের আগ পর্যন্ত যারা পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে তারা এসব অস্ত্র রাখতে পারবে। তাদের বলা হবে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। আর অন্য যারা এই চুক্তিতে স্বাক্ষর করেছে তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এনপিটির আরেকটি লক্ষ্য ছিল বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো। এই চুক্তির মূল আলাপ হলো পারমাণবিক শক্তিধর 5টি রাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য কাজ করবে। বেশিরভাগ দেশই এই চুক্তিতে স্বাক্ষর করলেও সবাই করেনি। এদের মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। 1970 ও 80-র দশকে গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি গড়ে তোলে দেশটি, কিন্তু বর্ণবৈষম্য নীতির অবসানের শেষ দিকে সেই অস্ত্রগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল। এটা এখনও পারমাণবিক যুগের একটি ব্যতিক্রমী ঘটনা, যেখানে একটি দেশ নিজে পারমাণবিক অস্ত্র তৈরি করে পরে স্বেচ্ছায় তা ধ্বংস করেছে। পরে দক্ষিণ আফ্রিকা চুক্তিটিতে স্বাক্ষর করে। আর 1990-র দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীনতাপ্রাপ্ত নতুন দেশ ইউক্রেন, বেলারুশ ও কাজাখস্তান পারমাণবিক অস্ত্র কর্মসূচি ছেড়ে দিয়ে চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু 3টি দেশ 1960-এর দশক থেকে আজ পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করেনি। আর এর অর্থ হলো জাতিসংঘের পরিদর্শকদের তাদের পারমাণবিক স্থাপনা পরীক্ষা করার ক্ষমতা নেই। ইসরায়েল, ভারত ও পাকিস্তান কখনো নন প্রলিফারেশন ট্রিটিতে যোগ দেয়নি, তাই তারা চুক্তির বাইরে রয়ে গেছে। ফলে এক ধরনের আইনি ফাঁক থেকে গেছে, যার মাধ্যমে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পেরেছে। 1948 সালের 14 মে জাতিসংঘের এক ভোটের পর ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে, যেখানে ব্রিটিশ শাসিত ফিলিস্তিনকে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ভাগাভাগির বিরোধিতা করা 5টি আরব দেশের সেনাবাহিনী পরদিনই ইসরায়েলের উপর হামলা চালায়। একাধিক অস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে 1949 সালে সেই যুদ্ধ শেষ হয়। তবে সিরিয়া ও ইরাক কার্যত এখনও ইসরায়েলের সঙ্গে যুদ্ধাবস্থায় আছে। ইসরায়েলের অনেক প্রতিবেশী মনে করে ইসরায়েলের জন্মই হওয়া উচিত ছিল না। তারা এখনও সেই অবস্থানে রয়েছে, তাই ইসরায়েল সবসময় চরম সতর্ক থাকে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তারা বিভিন্ন সময় যুদ্ধে জড়িয়েছে, আর সেসব অভিজ্ঞতা থেকেই তারা নিজেদের জন্য পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়েছে। 1950-এর দশকের শেষ থেকে ফ্রান্সের সহায়তায় ইসরায়েল গোপনে ডিমোনাতে একটি পারমাণবিক স্থাপনার কাজ শুরু করে। ইসরায়েল বলেছিল কেন্দ্রটি ছিল পারমাণবিক শক্তি গবেষণার জন্য, তবে অনেকেই সন্দেহ করেছিল তারা আসলে পারমাণবিক বোমা তৈরি করতে চাইছে। ইসরায়েল সবসময় পারমাণবিক অস্ত্র নিয়ে একটি কৌশলগত অস্পষ্টতার নীতি বজায় রেখেছে, কখনো অস্ত্রের অস্তিত্ব স্বীকার বা অস্বীকার করেনি। অফিসিয়ালি আমরা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে খুব বেশি কিছু জানি না। আমরা যা জানি তার সবটাই বিভিন্ন ফাঁস হওয়া তথ্য আর মর্দেচাই ভানুনু নামক এক প্রাক্তন বিজ্ঞানীর মাধ্যমে। ডিমোনার রিঅ্যাক্টরে একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন ভানুনু। 1986 সালে একটি ব্রিটিশ পত্রিকায় তিনি যেসব তথ্য ফাঁস করেন তাতে এটা নিশ্চিত যে ইসরায়েলের শক্তিশালী পারমাণবিক সক্ষমতা ছিল। এই কারণে তাকে ইসরায়েলে 18 বছরের কারাদণ্ড ভোগ করতে হয়। 2004 সালে তিনি মুক্তি পান। Since the article was published, there is no more any secrets. All the secrets was published is in the hand of all the world. And now everybody knows. ইসরায়েল স্বীকার না করলেও এখন সবাই জানে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। এর ফলে তারা পারমাণবিক অস্ত্রের সুবিধা পায় যে এটা তাদের কাছে আছে, কিন্তু অনুমোদনহীন হওয়ার পরও তাদের কোনো পরিণামের মুখে পড়তে হয় না। তবে স্বাভাবিকভাবেই ইসরায়েলের আশপাশের দেশগুলো এতে মোটেই খুশি না। Total hypocrisy. আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের পারমাণবিক সক্ষমতা অর্জন ঠেকাতে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। 1981 সালে ইরাকের এবং 2007 সালে সিরিয়ার সন্দেহজনক পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় তারা। 2025 সালে ইরানের পারমাণবিক স্থাপনাও তাদের লক্ষ্যবস্তু হয়। ইসরায়েলের মতো নন প্রলিফারেশন ট্রিটিতে স্বাক্ষর না করা ভারত ও পাকিস্তানেরও পারমাণবিক অস্ত্র আছে। 1950-এর দশকের শেষ দিকে দুই দেশই পারমাণবিক জ্বালানি কর্মসূচি শুরু করে। তারা প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের অ্যাটমস ফর পিস উদ্যোগ থেকে উপকৃত হয়। যুক্তরাষ্ট্র ভারতকে পারমাণবিক উপাদান সরবরাহ করে, আর কানাডা একটি রিঅ্যাক্টর দেয়। এরপর 1962 সালে ভারত চীনের সঙ্গে একটি স্বল্পমেয়াদী যুদ্ধে জড়ায়। নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ভারত চীনকে একটি বড় সমস্যা হিসেবে দেখত। গোপনে প্লুটোনিয়াম সমৃদ্ধ করে 1974 সালে ভারত একটি পারমাণবিক পরীক্ষা চালায়। ভারত একে তথাকথিত শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ হিসেবে ঘোষণা করে।
We are firmly committed only to the peaceful uses of atomic energy. To all intents and purposes. সব দিক থেকেই এটি অস্ত্র পরীক্ষার মতোই, কিন্তু ভারত সেই সময় যুক্তি দিয়েছিল যে এটার উদ্দেশ্য অস্ত্র তৈরি নয়। This is not to be weaponized. এর 3 বছর আগে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে একটি যুদ্ধে জড়ায় ভারত। পরমাণু পরীক্ষা সেই উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। স্বাভাবিকভাবে পাকিস্তান তখন ভারতকে তার শত্রু হিসেবে দেখত এবং সিদ্ধান্ত নেয় যে তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করা দরকার। এই পরিস্থিতি পাকিস্তানি পরমাণু পদার্থবিদ আব্দুল কাদের খানকে তার দেশের জন্য গোপন পরিকল্পনা করতে অনুপ্রাণিত করেছিল। নেদারল্যান্ডসে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে কাজ করছিলেন তিনি। সেখান থেকে তথ্য চুরি করে পাকিস্তানে পৌঁছে দেন। পাকিস্তানের মিত্র চীন 1980-এর দশকের শেষ দিকে তাদের পরমাণু বিষয়ক কিছু তথ্য দেয়, যদিও চীন সবসময় দাবি করেছে তারা কেবল জ্বালানির উদ্দেশ্যে সহায়তা দিয়েছে। 1998 সালের মে মাসে ভারত ও পাকিস্তান দুই দেশই প্রকাশ্যে সামরিক শক্তি প্রদর্শন করে। ভারত সরকার প্রকাশ্য পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়, আর তার কিছুদিন পরেই পাকিস্তানও তা করে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়া পারমাণবিক অস্ত্রধারী অঞ্চলে পরিণত হয়। এরপর মিস্টার খান পাকিস্তানের অর্জিত জ্ঞান অন্য দেশগুলোর কাছে বিক্রি করেন, যার মধ্যে উত্তর কোরিয়াও ছিল। 2006 সালে দেশটি নবম পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হয়। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক ইতিহাস শুরু হয়েছিল আরো কয়েক দশক আগে। উত্তর কোরিয়া অনেক আগেই প্রায় 1950-এর দশক থেকে পারমাণবিক প্রযুক্তির পথে হাঁটতে শুরু করে। তবে 1970 সালের আগ পর্যন্ত হয়তো তাদের কোনো বিস্তৃত অস্ত্র কর্মসূচি ছিল না, কিন্তু তাদের দীর্ঘস্থায়ী প্রচেষ্টা ছিল, আর শান্তিপূর্ণ কর্মসূচি বিবেচনায় তারা মাঝে মাঝে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে সহায়তা পাচ্ছিল। সোভিয়েত ইউনিয়নের স্থাপিত ভিত্তির উপর দাঁড়িয়ে একিউ খানের সহায়তায় উত্তর কোরিয়া পারমাণবিক প্রযুক্তিকে অস্ত্র তৈরির দিকে ঘুরিয়ে দেয়। যদিও শুরুতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছিল উত্তর কোরিয়া, কিন্তু 2003 সালে দেশটি চুক্তি থেকে সরে দাঁড়ায়, আর এর জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে দায়ী করে। উত্তর কোরিয়া সিদ্ধান্ত নেয় তারা আর কোনো পরিদর্শক চায় না, পারমাণবিক কর্মসূচির পরিদর্শকদের বহিষ্কার করে এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। উত্তর কোরিয়ার 2006 সালে পরীক্ষা চালানোর অবস্থানে পৌঁছাতে প্রায় 50 বছর লেগেছে। অনেকের কাছে উত্তর কোরিয়া একটি সতর্ক বার্তার মতো। একই ধরনের উদ্বেগে রাখা আরেকটি দেশ ইরান। ইরান কি তা করতে পারবে? সম্ভবত। এটা বিশাল এক কূটনৈতিক সমস্যা তৈরি করবে। ইরান হয়তো উত্তর কোরিয়ার পর্যায়ে পৌঁছাবে। ইরানও অ্যাটমস ফর পিস কর্মসূচির অংশ ছিল। 1967 সালে যুক্তরাষ্ট্র তাদের একটি পারমাণবিক রিঅ্যাক্টর দেয়। এর 1 বছর পর তারা নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করে। আইনগতভাবে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি নেই। ইরান জাতিসংঘের পরিদর্শকদের তাদের পারমাণবিক স্থাপনায় ঢুকতে দেওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির বিরুদ্ধে গোপনে অস্ত্র কর্মসূচি চালানোর অভিযোগ করছে। 2002 সালে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট আরাক ও নাতান শহরের কাছে থাকা গোপন পারমাণবিক স্থাপনার ছবি তোলে। পরে জানা যায় এটি একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ছিল, যার বড় একটি অংশ একিউ খানের সরবরাহকৃত নকশা ও উপকরণ থেকে নির্মিত। 2009 সালে স্যাটেলাইট ফেরদুতে আরেকটি স্থাপনার ছবি তোলে। This site deepens a growing concern that Iran is refusing to live up to those international responsibilities, including specifically revealing all nuclear-related activities. But the size and configuration of this facility is inconsistent with a peaceful program. ইরান সবসময় বলে এসেছে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি। যতদূর জানা যায় ইরান এখনো বোমা তৈরি করেনি, এমনকি বোমা বানানোর সিদ্ধান্ত হয়তো নেয়নি। তবে প্রযুক্তিগত বা কারিগরি দিক থেকে তাদের জন্য সেটা অসম্ভব নয়। 2025 সালের জুন মাসে জাতিসংঘের পরিদর্শকরা জানায় ইরান নিরস্ত্রীকরণ চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এর পরদিনই ইসরায়েল ইরানে একাধিক হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat. তবে ইরান ছাড়িয়ে এর প্রভাব কোথায় গড়াবে তা নিয়ে উদ্বেগ রয়েছে। মধ্যপ্রাচ্যে আমরা হয়তো ডমিনো এফেক্ট দেখতে পারি, যেখানে ইরানের প্রতিবেশীরা যদি দেখে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তবে শুধু ইসরায়েল নয়, তারাও এই সক্ষমতা অর্জন করতে চাইবে।
55 বছর আগে চালু হওয়া নিরস্ত্রকরণ চুক্তির দুটি মূলনীতি ছিল স্বীকৃত 5টি পারমাণবিক রাষ্ট্রের বাইরে অস্ত্র বিস্তার রোধ এবং নিরস্ত্রীকরণ। দুই নীতি এখন পরীক্ষার মুখে। নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি যে পূরণ হয়নি তা পরিষ্কার। 5টি পারমাণবিক রাষ্ট্র বলছে মজুদ অনেক কমানো হয়েছে, অন্যদিকে পরমাণু শক্তিহীন রাষ্ট্রগুলো বলছে ওই 5টি রাষ্ট্রই তাদের অস্ত্র আধুনিকায়ন করছে এবং কিছু ক্ষেত্রে বৃদ্ধিও করছে। মার্কিন ও ইসরায়েলি হামলার কয়েক সপ্তাহ পর ইরান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার সহযোগিতা স্থগিত করে, ফলে চুক্তির আওতায় ইরানের বাধ্যবাধকতা পালনের বিষয়টি যাচাই করা অসম্ভব হয়ে পড়েছে। নিরস্ত্রীকরণ চুক্তি এখনো পারমাণবিক অস্ত্র ব্যবস্থার একটি প্রতীক, অনেক ক্ষেত্রেই বেশ সফল, তবে এখন এটি বেশ সংকটের মুখে রয়েছে। মালয়েশিয়ায় গত 3 মাসে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে 36 জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। এই বাংলাদেশিরা বাংলাদেশ ও সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট সদস্যদের অর্থায়ন করত বলে মালয়েশিয়ার পুলিশ দাবি করছে। এই বাংলাদেশিদের অনেকেই কারখানা, নির্মাণ ও সেবা খাতে শ্রমিক হিসেবে কাজ করতে মালয়েশিয়ায় গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। জুনের 27 তারিখ মালয়েশিয়ার সংবাদপত্র মালয় মেইলে 36 জন বাংলাদেশি গ্রেফতারের খবরটি প্রথম প্রকাশিত হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ান ইসমাইলের বক্তব্যের বরাত দিয়ে ওই খবরটি প্রকাশ করা হয়। ওই খবর অনুযায়ী মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জানান যে এপ্রিলের 24 তারিখ থেকে 3 ধাপে চলা অভিযানে সেলাঙ্গোর ও জহর বাহরু অঞ্চল থেকে ওই 36 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ারা মালয়েশিয়ায় জঙ্গি সংগঠনের জন্য সদস্য রিক্রুট, সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ এবং নিজেদের দেশের সরকার উৎখাতের কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করছিলেন বলে উঠে আসে মালয় মেইলের ওই খবরে। এরপর 4 জুলাই মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক খালিদ ইসমাইল সংবাদ সম্মেলনে জানান যে গেরাকান মিলিটান র্যাডিক্যাল বাংলাদেশ GMRB নামে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে তৎপরতা চালাতো তারা। পুলিশ প্রধান খালিদ ইসমাইলকে উদ্ধৃত করে মালয়েশিয়ার পত্রিকা দ্য স্টারে খবর প্রকাশ করা হয় যে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 100 থেকে 150 মতো সদস্য রয়েছেন। এই সদস্যদের বার্ষিক ফি হিসেবে প্রায় 500 রিঙ্গিতের মতো দিতে হতো বলেও বলা হচ্ছে খবরে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সংবাদ সম্মেলনের বক্তব্য উদ্ধৃত করে রয়টার্স খবর প্রকাশ করেছে যে IS এর এই নেটওয়ার্কটি সদস্য সংগ্রহের জন্য অন্য বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করত। এই কাজে সোশ্যাল মিডিয়া ও অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করত তারা। এর আগে গত সপ্তাহে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন গ্রেফতার হওয়া বাংলাদেশিদের মধ্যে 5 জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে। বাকিদের মধ্যে 15 জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক। পুলিশ প্রধান খালিদ ইসমাইল জানান অপর 16 জনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে এবং তারা পুলিশের হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ব্যাপারে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন। এই ঘটনায় ভবিষ্যতে বাংলাদেশিদের ভিসা ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কার কথাও জানান তিনি। যে কোনো নেগেটিভ বিষয় ভিসা তত্ত্বের ক্ষেত্রে প্রভাব ফেলবে না আমি কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা প্রপার স্টেপস যদি নেই তাহলে সেটা মিনিমাইজ করা যাবে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এরই মধ্যে অভিযুক্তদের 3 জনকে ফেরত পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায় গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর। সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে দুদেশ। পাকিস্তানে অপারেশন সিন্ধুর পরিচালনা করে উচ্চাভিলাষী ভারত। তবে পাকিস্তানের প্রতিরক্ষা আর পাল্টা হামলায় বেসামাল হয়ে পড়ে নরেন্দ্র মোদীর দেশ। এবার স্বল্পকালীন ওই যুদ্ধ নিয়ে মুখ খুললেন ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। ভারতীয় এই সেনা কর্মকর্তার মতে পাকিস্তানের সঙ্গে চীনের প্রতিরক্ষা সম্পর্ক এখন আর কেবল প্রচলিত অস্ত্র সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এখন তা আরো গভীর হয়েছে। চীন তাদের উন্নত সামরিক সরঞ্জাম ও নজরদারি প্রযুক্তি যুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষা করার জন্য পাকিস্তানকে এক ধরনের জীবন্ত পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে। রাহুল সিং বলেন, আমাদের সীমান্ত একটা হলেও প্রতিপক্ষ ছিল 2 জন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 3 জনে। পাকিস্তান বরাবরই সামনে ছিল, চীন তাকে সব রকম সহায়তা দিয়ে আসছে। পাকিস্তানের 81% সামরিক সরঞ্জামই চীনে উৎপাদন করা হয়, ফলে চীন তাদের অস্ত্র অন্য অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষা করতে পারছে। আমাদের তৃতীয় প্রতিপক্ষ তুরস্ক, দেশটি পাকিস্তানকে বিশেষ ধরনের সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অপারেশন সিন্ধুর নিয়ে যখন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের আলোচনা চলছিল তখন পাকিস্তান চীনের কাছ থেকে আমাদের গুরুত্বপূর্ণ কৌশলগত গতিবিধির সরাসরি আপডেট পাচ্ছিল।
তাই ভারতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন ওই কর্মকর্তা। বিশ্লেষকরা বলছেন, মূলত সম্প্রতি ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের দুই বিশ্বস্ত মিত্র চীন ও তুরস্ক পাশে দাঁড়ানোয় ভারত চরম অসহায় ও কোণঠাসা হয়ে পড়ে। বিষয়টি ভবিষ্যতে পাকিস্তানকে মোকাবেলায় ভারতের চিন্তার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পানি পাকিস্তানের জন্য লাইফ লাইন, ভারত যদি তা বন্ধ করে দেয় তবে সেটি হবে আরেকটি যুদ্ধ। শুক্রবার আজারবাইজানে অনুষ্ঠিত ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের 17তম শীর্ষ সম্মেলনের ভাষণে তিনি কথা বলেন। এ সময় পাকিস্তানি প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতীয় কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অবনতি ঘটানো, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে তাদের জবাব দিয়েছে। তিনি বলেন, গাজা এখন ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যে রয়েছে, সেখানে কোনো মানবতা নেই। দুর্ভিক্ষ পরিস্থিতি, খাদ্য সংকট এবং ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে। শেহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তানের অবস্থান সবসময় বিশ্বব্যাপী নিরপরাধ মানুষের পক্ষে এবং তাদের ওপর অত্যাচারকারী শক্তির বিপক্ষে। এদিকে যুদ্ধবিরতির পর এবার ইসরায়েলের সঙ্গে ইরান দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার মিডল ইস্ট আইয়ে প্রকাশিত এক নিবন্ধে এমনটি দাবি করা হয়েছে। নিবন্ধটি লিখেছেন মিনহো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসলাহি ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সান মার্কোসের মধ্যপ্রাচ্যের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহিম আল মারাসি। মতামতে তারা লেখেন, ইরান তাদের পুরনো কৌশলগত ধৈর্য ধরার নীতির আলোকে যুদ্ধবিরতির সময়কে সম্পদ হিসেবে ব্যবহার করতে চায়। এই সময় দেশটি পারমাণবিক কৌশল পুনর্মূল্যায়ন, আঞ্চলিক মিত্রতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক দৃঢ়তার পরিসীমা পরীক্ষা করবে। তারা দাবি করেছেন, এই সময় ইরানি পরিকল্পনাকারীরা তাদের প্রতিরোধ কৌশল পুনর্বিবেচনা করবে, সম্ভবত অনিয়মিত নৌযুদ্ধ ও সাইবার অপারেশন অন্তর্ভুক্ত করে, এবং দীর্ঘমেয়াদী প্রতিশোধ পরিকল্পনা তৈরি করবে। এই বিরতির সুযোগে তেহরান গুরুত্বপূর্ণ 3টি কাজ করার সুযোগ পাবে: নেতৃত্ব পুনর্গঠন, অস্ত্র পুনঃসংস্থান এবং আন্তর্জাতিক কূটনৈতিক অভিযানের পরিকল্পনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যুতে টেলিফোনে আলাপ করেছেন। তবে ওই ফোন আলাপে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টায় কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনের বাইরে এক বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে আমার আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্র সম্প্রতি কিয়েভে কিছু অস্ত্রশস্ত্রের সরবরাহ স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে সে প্রসঙ্গ ফোনালাপে স্থান পায়নি। পুতিনের সহযোগী ইউরি উশাকভের দেয়া সারসংক্ষেপের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে ক্রেমলিনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বৃহস্পতিবার ফোনালাপে ইউক্রেন সংঘাতের মূল কারণগুলো সমাধানে মস্কো চাপ অব্যাহত রাখবে বলে ট্রাম্পকে জানিয়েছেন পুতিন। ওই ফোনালাপ শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যেই কিয়েভের উত্তরাঞ্চলের এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন দেখা যায়। রুশ ড্রোন হামলার কারণেই ভবনটিতে আগুন ধরেছে বলে মনে করা হচ্ছে। এদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ রেপোর্টিয়ার ফ্রান্সিসকা আলবানিজ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ইসরায়েলকে দেয়া আন্তর্জাতিক সহায়তা বন্ধ করা ও দেশটির ওপর পুরোপুরি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও। গতকাল বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে বক্তব্য দেওয়ার সময় আলবানিজ এ আহ্বান জানান। তিনি ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থাকে গণহত্যার অর্থনীতি বলে আখ্যা দেন। মানবাধিকার পরিষদে এদিন আলবানিজ নতুন একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সেখানে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমন পীড়ন ও সহিংসতায় সহায়তাকারী বেশ কিছু প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়। ফ্রান্সিসকা আলবানিজ বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবস্থা ভয়াবহ। ইসরায়েল আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য দায়ী। এদিকে তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে চীন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, নয়াদিল্লি চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে, এগুলো বন্ধ না করলে তা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে। মাউনিং আরো বলেন, তিব্বতের তথাকথিত নির্বাসিত সরকার একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক গোষ্ঠী যারা তিব্বত নিয়ে গুজব ও মিথ্যাচার ছড়ানোয় অভ্যস্ত। তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমরা আশা করি নয়াদিল্লি তিব্বত ইস্যুতে বিচক্ষণতার পরিচয় দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করবে, যাতে এটি চীন ভারত সম্পর্কে প্রভাব ফেলতে না পারে। এর আগে দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের অবস্থানের বিরোধিতা করে ভারত। দেশটির কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেজ রিজিজু সাব বলেন, দালাই লামার উত্তরসূরি নির্ধারণের একমাত্র অধিকার তার নিজেরই। তবে চীনের দাবি দালাই লামার উত্তরসূরি নির্ধারণে তাদের দালাই লামার উত্তরসূরি নির্ধারণ চীনের আইন ও ঐতিহ্য অনুযায়ী হতে হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে বেরিয়ে যেতে বলা হয়েছে বলে দাবি করেছে এনবিসি নিউজ। ঘটনাটি ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ সামরিক বৈঠকের সময়। এনবিসি নিউজের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ট্রাম্প যখন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এয়ারফোর্সের নতুন প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প নিয়ে বৈঠক করছিলেন, তখনই জাকারবার্গ সেখানে হঠাৎ উপস্থিত হন। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী জাকারবার্গ ওই আলোচনার অনুমোদিত সদস্য ছিলেন না। সেই সঙ্গে তার কাছে যথাযথ নিরাপত্তা ছাড়পত্র না থাকায় তাকে বাইরে অপেক্ষা করতে বলা হয়। কর্মকর্তারা এ সময় তার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ও বিস্মিত হয়ে পড়েন। একজন কর্মকর্তা এই ঘটনাকে বিজেআর ওয়ার্ল্ডের সঙ্গে তুলনা করেছেন। এদিকে ভারতের কেরালায় থিরুভনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণের পর প্রায় 3 সপ্তাহ ধরে আটকে আছে ব্রিটিশ রয়্যাল নেভির অত্যাধুনিক যুদ্ধবিমান F-35B। গত 14 জুন ভারত মহাসাগরে অনুশীলন চলাকালে বৈরী আবহাওয়ার কারণে এই বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছিল বিমানটি। রয়্যাল নেভির প্রকৌশলীরা কয়েক দফা চেষ্টা করলেও বিমানটির ত্রুটি মেরামত করতে পারেননি। এরপর থেকে এখন পর্যন্ত সেখানে আটকে আছে এটি। তবে বিমানটির এমন অবস্থান কৌতূহল বাড়িয়েছে নারকেল পাম সমৃদ্ধ সমুদ্র সৈকত বেষ্টিত প্রাণবন্ত সংস্কৃতির এই রাজ্যের বাসিন্দাদের। বুধবার কেরালার পর্যটন বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে নারকেল গাছে ঘেরা টেয়ারমাকে পার্ক করা স্টিল বিমানের একটি ছবি তৈরি করেছে। এরপর তা সামাজিক মাধ্যমে পোস্ট করে, যা এখন রীতিমতো ভাইরাল। ছবিতে দেখা গেছে নারকেল গাছে ঘেরা রানওয়েতে দাঁড়িয়ে আছে ব্রিটিশ বিমানটি। বিনোদন ওয়েবসাইট দ্য ফক্সির তৈরি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেছে কেরালাকে 5 তারকা রেটিং দিয়ে জেট বিমানটি বলছে, এটি একটি অসাধারণ জায়গা, এখান থেকে যেতে চাই না, অবশ্যই পর্যটক স্থান হিসেবে একে সুপারিশ করছি। কেরালা ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি। রাজ্যটি নিজের ঈশ্বরের নিজস্ব দেশ ট্যাগলাইন দিয়ে প্রচারণা চালায়। গত বছর 22.2 বিলিয়ন পর্যটক রাজ্যটি ভ্রমণ করেছে। ভারতের দক্ষিণ পশ্চিম উপকূল রেখা বরাবর প্রাকৃতিক সৌন্দর্য ও ধ্রুপদী নৃত্য, মন্দির উৎসব এবং বৈচিত্র্যময় খাবারের জন্য কেরালা বিখ্যাত। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।